আসসালামু আলাইকুম। এসআই মুস্তাফিজুর রহমান স্যারের জুম ল ক্লাসে আমরা বিগত ১ মাসে যে ৫টা আইন পড়ছি, সে ৫টা আইনের সূচি আপনাদের সামনে বলার চেষ্টা করতে। প্রথমে আমি পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন ২০১০ এর সূচিগুলো বলতেছি। পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন ২০১০ নামে অভিহিত হবে। এটা হচ্ছে ১ ধারা। ২ হচ্ছে অংশীদারি বাসগৃহ। ২-৬ হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি। ২-৯ হচ্ছে নারী। ২-১৮ হচ্ছে শিশু। ৩ ধারায় বলতেছে পারিবারিক সহিংসতা। ৪ ধারায় বলতেছে পারিবারিক সহিংসতার সংবাদপ্রাপ্ত হইলে পুলিশ ও বিচারের দায়িত্ব কর্তব্য। ৫ ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগ। ৬ ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। ৭ ধারায় বলতেছে সেবা প্রদানকারীর দায়িত্ব কর্তব্য। ৮ ধারায় বলতেছে আশ্রয় নিবাসের দায়িত্ব কর্তব্য। ৯ ধারায় বলতেছে চিকিৎসা সেবা প্রদানকারীর দায়িত্ব কর্তব্য। ১০ ধারায় বলতেছে অংশীদারি বাসগৃহে বসবাসের অধিকার। ১১ ধারায় বলতেছে আদালতে আবেদন, অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি বা তাহার পক্ষে প্রয়োগকারী কর্মকর্তা বা সেবা প্রদানকারী কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি প্রতিকার লাভের আশায় যে আবেদন করেন তাকে আবেদন বলে। ১২ ধারায় বলতেছে আবেদন দাখিলের স্থান, অর্থাৎ সংক্ষুব্ধ ব্যক্তি কোন কোন জায়গায় আবেদন করতে পারবে। সংক্ষুব্ধ ব্যক্তি যেখানে বসবাস করে, প্রতিপক্ষ যেখানে বসবাস করে, পারিবারিক সহিংসতা যেখানে সংঘটিত হয়েছে এবং সংক্ষুব্ধ ব্যক্তি অস্থায়ীভাবে যেখানে বসবাস করে, ৪টি ক্ষেত্রে আবেদন করতে পারবে। ১৩ ধারায় বলতেছে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ। ১৪ ধারায় আমরা পড়েছি হচ্ছে সুরক্ষা আদেশ। ১৫ ধারায় বসবাসের আদেশ। ১৬ ধারায় বলতেছে ক্ষতিপূরণের আদেশ। ১৭ ধারায় বলতেছে নিরাপদ হেফাজতের আদেশ। ১৮ ধারায় বলতেছে বিনা খরচে আদেশের কপি প্রেরণ। ১৯ ধারায় বলতেছে আদেশের মেয়াদ বা সংশোধন। ২০ ধারায় বলতেছে আবেদন নিষ্পত্তি। ২১ ধারায় বলতেছে বিচার। ২২ ধারায় বলতেছে বিচার কার্য পদ্ধতি। ২৩ ধারায় বলতেছে টাইলিন ক্যামেরা বা রুদ্রতার কক্ষে বিচার। ২৪ ধারায় বলতেছে সরজমিনের তদন্ত। ২৫ ধারায় বলতেছে আদেশ জারি। ২৬ ধারায় বলতেছে প্রতিপক্ষের অনুপস্থিতি বিচার। ২৭ ধারায় বলতেছে আবেদন খারিজ। ২৮ ধারায় বলতেছে আপিল। ২৯ ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপসযোগ্য। ৩০ ধারায় বলতেছে সুরক্ষা আদেশ লঙ্ঘনের শাস্তি। এই ক্ষেত্রে যদি প্রথমবার লঙ্ঘন করে সেই ক্ষেত্রে ৬ মাস এবং ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে এবং এই অপরাধ যদি পুনরাবৃত্তি করে সেই ক্ষেত্রে অনধিক ২ বছর কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। ৩১ ধারায় বলতেছে সমাজ কল্যাণমূলক সেবা প্রদান। ৩২ ধারায় বলতেছে মিথ্যা অভিযোগ বা মামলা দায়ের করার শাস্তি। এই ক্ষেত্রে অনধিক ১ বছর কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। ৩৩ ধারায় বলতেছে জনসেবক, অর্থাৎ পাবলিক সার্ভেন্ট, সরকারি চাকরিজীবী সবাই জনসেবক হিসাবে কাজ করে। ৩৪ ধারায় বলতেছে প্রয়োগকারী কর্মকর্তার জবাবদিহিতা। এই ছিল পারিবারিক সহিংসতার সূচি। এখন আমরা শিশু আইন ২০১৩ সূচিগুলো বলবো। শিশু আইন ২০১৩ নামে অভিহিত হবে। এটা হচ্ছে ১ ধারা। ২-২ বলতেছে আইনানুগ বা বৈধ অভিভাবক। ২-৩ বলতেছে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। ২-৪ বলতেছে আইনের সংস্পর্শে আসা শিশু। ২-৭ বলতেছে নিরাপদ হেফাজত বা সেফ হোম। ২-১১ বলতেছে বর্ধিত পরিবার। ২-১৬ বলতেছে ভিক্ষাবৃত্তি। ২-২০ বলতেছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। ২-২১ বলতেছে সমাজকর্মী, আমরা যাদেরকে বড় ভাই বা খালা আম্মা হিসেবে জানি। ৩ ধারায় বলতেছে এই আইনের প্রাধান্য। ৪ ধারায় হচ্ছে শিশু। ৫ ধারা বলতেছে প্রবেশন কর্মকর্তার নিয়োগ। ৬ ধারায় বলতেছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। এই ক্ষেত্রে আমরা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্যটা ৩টা স্তরে দেখতে পাইছি। ১, থানায় শিশু আনলে কী করণীয়। ২ হচ্ছে যখন আদালতে শিশুকে নিয়ে যাবে তখন প্রবেশন কর্মকর্তার কী দায়িত্ব কর্তব্য এবং যখন শিশুকে নিরাপদ হেফাজতে রাখবে তখন প্রবেশন কর্মকর্তার কী দায়িত্ব কর্তব্য। ৭ ধারায় বলতেছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড। ৮ ধারায় বলতেছে জেলা শিশু কল্যাণ বোর্ড। ৯ ধারায় বলতেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। ১০ ধারায় বলতেছে শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের মেয়াদকাল হচ্ছে ২ বছর। ১১ ধারায় বলতেছে সভা, জাতীয় পর্যায়ে ৬ মাস, জেলা পর্যায়ে ৪ মাস, উপজেলা পর্যায়ে ৩ মাস অন্তর অন্তর সভা অনুষ্ঠিত হয়। ১৩ ধারায় বলতেছে শিশু বিষয়ক ডেস্ক। সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যেক থানায় সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন পদমর্যাদার কর্মকর্তা দ্বারা শিশু বিষয়ক ডেস্ক গঠন করেন।
তবে ওই থানায় যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকে তাহলে তাকে অগ্রাধিকার দিতে হবে। 14 ধারায় বলতেছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। 15 ধারায় বলতেছে পুলিশ রিপোর্ট পৃথকভাবে প্রস্তুত এবং অপরাধ আমলে গ্রহণ করতে হবে। 15 কয় বলতে হচ্ছে মামলা বিচারের জন্য আদালতে প্রেরণ। এই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে এখতিয়ারদের সম্পূর্ণ আদালতে অভিযোগপত্র দাখিল করতে হবে এবং শিশুর জন্য দোষীপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র শিশু আদালতে প্রেরণ করতে হবে। 16 ধারায় বলতেছে শিশু আদালত। 17 ধারায় বলতেছে শিশু আদালতের অধিবেশন ও ক্ষমতা। 18 ধারায় বলতেছে শিশু আদালতের ক্ষমতা। 19 ধারায় বলতেছে শিশু আদালতের পরিবেশ ও সুবিধাসমূহ। 20 ধারায় বলতেছে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। 21 ধারায় বলতেছে শিশুর বয়স অনুমান বা নির্ধারণ করবে আদালত। 22 ধারায় বলতেছে বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ। 23 ধারায় বলতেছে শিশু আদালতের অধিবেশনে উপস্থিতির অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। 24 ধারায় বলতেছে অভিযুক্ত শিশুর মাতা-পিতা বা অভিভাবক শিশু আদালতে উপস্থিতি। 25 ধারায় বলতেছে শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তি শিশু আদালতে প্রত্যাহার। 26 ধারায় বলতেছে শিশুকে নিরাপদ হেফাজতে প্রেরণ। 27 ধারায় বলতেছে ভাষা, দোভাষী এবং বিশেষ সুবিধাসমূহের পদক্ষেপ। 28 ধারায় বলতেছে শিশুর বিচার প্রক্রিয়ার গোপনীয়তা। 29 ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর জামিনের সংক্রান্ত বিধান। 30 ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আদেশ দানের বিশেষ বিবেচ্য বিষয়। 31 ধারায় বলতেছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। 32 ধারায় বলতেছে বিচার নিষ্পত্তির সময়সীমা। 33 ধারায় বলতেছে শিশুর উপর নির্দিষ্ট দণ্ড আরোপে বাধা নিষেধ। 34 ধারায় বলতেছে শিশু আদালত কর্তৃক আটক আদেশ ইত্যাদি। 35 ধারায় বলতেছে নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা ও মুক্তি সম্পর্কে তথ্য। 36 ধারায় বলছে আদেশ দানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার। 37 ধারায় বলতেছে বিরোধ মীমাংসা। 38 ধারায় বলছে ক্ষতিপূরণ প্রদান। 39 ধারায় বলতেছে পিতামাতাকে ক্ষতিপূরণের অর্থ দানের আদেশ। 40 ধারায় বলতেছে বিচারের ফলাফল ও মুক্তি প্রদান সম্পর্কে তথ্য। 41 ধারায় বলতেছে আপিল, পুনর্বিবেচনা বা রিভিশন। 42 ধারায় বলতেছে ফৌজদারি কার্যবিধির বিধানবলী প্রযোজ্য হবে। 43 ধারায় বলতেছে দোষী সাব্যস্ত হইবার কারণে অযোগ্যতার অপসারণ। 44 ধারায় গ্রেপ্তার। 45 ধারায় বলতেছে শিশুকে গ্রেপ্তার করলে পিতামাতা বা প্রশাসন কর্মকর্তাকে অবহিত করতে হবে। 46 ধারায় বলতেছে তদন্ত। 47 ধারায় বলতেছে জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি। 48 ধারায় বলতেছে বিকল্প পন্থা। 49 ধারায় বলতেছে পারিবারিক সম্মেলন। 50 ধারায় বলতেছে বিকল্প পন্থার মেয়াদ। 51 ধারায় বলতেছে বিকল্প পন্থার শর্ত ভঙ্গ করলে শাস্তি। 52 ধারায় বলতেছে শিশুর জামিন সংক্রান্ত বিধান। 53 ধারায় বলতেছে আইনের সংস্পর্শ শিশুকে থানায় আনা হলে অবহিতকরণের দায়িত্ব কার। 54 ধারায় বলতেছে শিশু আইনের সংস্পর্শে আসা শিশু সংক্রান্ত নিরাপদ হেফাজত ও সুরক্ষা আদেশ। 69 ধারায় বলতেছে শিশু কোনো হেফাজত হতে পলায়ন করলে তার করণীয়। 70 ধারায় বলতে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। 71 ধারায় বলতেছে শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করার দণ্ড। 72 ধারায় বলতেছে শিশুর দায়িত্বে থাকাকালে নেশাগ্রস্ত করিবার দণ্ড। 73 ধারায় বলতেছে শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য কিংবা বিপজ্জনক ওষুধ প্রদানের দণ্ড। 74 ধারায় বলতেছে শিশুকে মাদকদ্রব্য বা বিপজ্জনক ওষুধ বিক্রয়ের স্থানে প্রবেশের অনুমতি দানের দণ্ড। 75 ধারায় বলতেছে শিশুকে বাজি ধরতে বা ঋণ গ্রহণে উৎসাহ দানের দণ্ড। 76 ধারায় বলতেছে শিশুর নিকট থেকে দ্রব্যাদি বন্ধক গ্রহণ বা ক্রয় করিবার দণ্ড। 77 ধারায় বলতেছে শিশুকে যৌনপল্লীতে থাকিবার অনুমতি দানের দণ্ড। 78 ধারায় বলতেছে শিশুকে অসৎ পথে পরিচালনা করানো বা করিতে উৎসাহ দানের দণ্ড। 79 ধারায় বলতেছে শিশুর দ্বারা আগ্নেয়াস্ত্র বা অবৈধ বা নিষিদ্ধ বস্তু বহন এবং সন্ত্রাসী কার্য সংগঠনের দণ্ড। 80 ধারায় বলতেছে শিশুকে শোষণের দণ্ড। 81 ধারায় বলতেছে শিশুর ছবি বা পরিচয় প্রকাশ করিবার দণ্ড। 82 ধারায় বলতেছে শিশু হেফাজত থেকে পলায়ন করলে তাকে সাহায্য করিবার দণ্ড। 89 ধারায় বলতেছে সুবিধাবঞ্চিত শিশু। 98 ধারায় বলতেছে সরল বিশ্বাসকৃত কার্য অপরাধ হবে না। এই ছিল শিশু আইনের আলোচনা। এখন আপনাদের সামনে যৌতুক নিরোধ আইন 2018 এর সূচিগুলো বলবো। যৌতুক নিরোধ আইন 2018 নামে অভিহিত হবে যে 1 ধারা 2 এর কয়ে বলতেছে পক্ষ, 2 এর ক্ষয়ে বলতেছে যৌতুক। 3 ধারায় বলতেছে যৌতুক দাবি করিবার দণ্ড। 4 ধারায় বলতেছে যৌতুক প্রদান, গ্রহণ বা সহায়তা করার দণ্ড। 5 ধারায় বলতেছে যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন। 6 ধারায় বলতেছে
মিথ্যা অভিযোগ বা মামলা দায়ের করার শাস্তি। 7 ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য, আপোষযোগ্য। 8 ধারায় বলতেছে এই আইনের তদন্ত বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। 9 ধারায় বলতেছে বিধি প্রণয়নের ক্ষমতা। এরপরে হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017টা আপনাদের সামনে বলতেছি। 1 ধারায় বলতেছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 নামে অভিহিত হবে। 2 এর কয়ে বলতেছে অপ্রাপ্তবয়স্ক। 2 এর ক্ষয়ে বলতেছে অভিভাবক। 2 এর গয়ে বলতেছে প্রাপ্তবয়স্ক। 2 এর ঘয়ে বলতেছে বাল্যবিবাহ। 3 ধারায় বলতেছে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন। 4 ধারায় বলতেছে বাল্যবিবাহ বন্ধে কতিপয় প্রদত্ত সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাধারণ ক্ষমতা। 5 ধারায় বলতেছে বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। 6 ধারায় বলতেছে মিথ্যা মামলা বা অভিযোগ দায়ের করার শাস্তি। 7 ধারায় বলতেছে বাল্যবিবাহ করিবার শাস্তি। 8 ধারায় বলতেছে বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতামাতা বা অন্যান্য ব্যক্তির শাস্তি। 9 ধারায় বলতেছে বাল্যবিবাহ সম্পাদন ও পরিচালনা করিবার শাস্তি। 10 ধারায় বলতেছে বাল্যবিবাহ বন্ধে উদ্যোক্তা হইবার শর্তে বাল্যবিবাহের অভিযোগ হইতে প্রত্যাহার। 11 ধারায় বলতেছে বাল্যবিবাহ নিবন্ধনের জন্য বিবাহ নিবন্ধনের শাস্তি বা লাইসেন্স বাতিল। 12 ধারায় বলতেছে বয়স প্রমাণের দলিল। 13 ধারায় বলতেছে ক্ষতিপূরণ প্রদান। 14 ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য। 15 ধারায় বলতেছে তদন্ত। 16 ধারায় বলতেছে সরজমিনে তদন্ত। 17 ধারায় বলতেছে মোবাইল কোর্ট আইন 2009 এর প্রয়োগ। 18 ধারায় বলতেছে এই আইনের অপরাধসমূহ আমলে গ্রহণ, অর্থাৎ 2 বছরের ভিতরে যদি অভিযোগ দাখিল না করে সেই ক্ষেত্রে আমলে গ্রহণ করবে না। 19 ধারায় বলতেছে বিশেষ বিধান। 20 ধারায় বলতেছে বিধি প্রণয়নের ক্ষমতা হচ্ছে সরকারের। এরপরে আমরা হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 সূচিগুলো বলবো। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 নামে অভিহিত 1 ধারা। 2 এর কয়ে বলতেছে পিতা। 2 এর ক্ষয়ে বলতেছে ভরণ পোষণ। 2 এর গয়ে বলতেছে মাতা। 2 এর ঘয়ে বলতেছে সন্তান। 3 ধারায় বলতেছে পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের। 4 ধারায় বলতেছে পিতার অবর্তমানে দাদা দাদি, মাতার অবর্তমানে নানা নানির ভরণ পোষণের দায়িত্ব সন্তানের। 5 ধারায় বলতেছে 3 ও 4 ধারার বিধান লঙ্ঘন করলে এই আইনের অপরাধ হিসেবে গণ্য হবে। তজ্জন্য সন্তানের 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 3 মাসের কারাদণ্ড হতে পারে। ইহা ছাড়াও যদি সন্তানের স্ত্রী, পুত্র, কন্যা বা নিকটাত্মীয় পিতামাতার ভরণ পোষণ বা দাদা দাদি নানানের ভরণ পোষণে বাধা দেয় বা অসহযোগিতা প্রদান করে সেই ক্ষেত্রে একই দণ্ডে দণ্ডনীয় হইবেন। 6 ধারায় বলতেছে এই আইনের অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য। 7 ধারায় বলতেছে অপরাধ বিচারার্থে গ্রহণ ও বিচার, অর্থাৎ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হবে। এই ক্ষেত্রে এই আইনের সংগঠিত অপরাধের ক্ষেত্রে সন্তানের পিতামাতার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে গ্রহণ করা হবে না। 8 ধারায় বলতেছে এই আইনের অধীন অভিযোগ প্রাপ্ত হইলে তা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে হচ্ছে মেম্বার, তারপরে হচ্ছে পৌর কাউন্সিলর, পৌরসভার মেয়র, তারপরে হচ্ছে কাউন্সিলর বা অন্য কোনো উপযুক্ত ব্যক্তির নিকট প্রেরণ করতে পারবে। এই ক্ষেত্রে তারা যদি উভয় পক্ষকে শুনানির মাধ্যমে আপোষ নিষ্পত্তি করে তবে উক্ত আপোষ নিষ্পত্তিটা আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে। এই ছিল 8 ধারা। 9 ধারা হচ্ছে বিধি প্রণয়নের ক্ষমতা। এই হচ্ছে পারিবারিক সহিংসতার পিতামাতার ভরণ পোষণ আইনের হচ্ছে 9টা ধারা। আসসালামু আলাইকুম।